নিজের গাছের সবজি খেতে কিন্তু বেশ মজা, তা যদি হয় ছাদ বাগানে তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিছু গুরুত্বপূর্ণ টিপস, কাজকর্ম আর এই যে পুঁই শাকের বিচি, পুঁই মুচড়ি বা হচ্ছে পুঁই ফল, যেটা পুঁই বীজ যেটাই না বলেন না কেন, সেটা আজকে কিছু পরিমাণে হারভেস্ট করব। তো এখানে অল্প কিছু পরিমাণে পেকেছে, আরও কিছু পাকলে ভালো হতো। তবে হচ্ছে অন্যগুলি যদি পাকাতে যায় তাহলে এগুলি নষ্ট হবে। আর তার থেকেও সবচেয়ে বড় কারণ হলো যে আমি গাছে আজকে কীটনাশক স্প্রে করব। আসলে আমি সহজে কীটনাশক স্প্রে করি না, যখন হচ্ছে দেখি না আর পারছি না, একদম লাগাম ছাড়া হয়ে গেছে, সেই মুহূর্তে এসে কিন্তু আমি কীটনাশক ব্যবহার করি। অনেকেই বলেন যে আমরা হচ্ছে জৈবভাবে ছাদ বাগান করি, আবার কীটনাশক ব্যবহার করি। সে আপুদের উদ্দেশ্যে একদিন আমি একটা ভিডিও তৈরি করব, অবশ্যই রাসায়নিক সার নিয়েই, যে রাসায়নিক সার আর কীটনাশক, জৈব এই সারগুলি কোনটা ব্যবহার করলে কি হয়, কোন ক্ষতিটা হয়, এ নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তবে আজকে আসি হচ্ছে আজকের মূল ভিডিওতে। তো হচ্ছে আজকে আমি এই পুঁইয়ের বিচিগুলি উঠিয়ে নিচ্ছি। আসলে এগুলি কিন্তু খেতে বেশ মজা, আর ভাত একদম লাল হয়ে যায়। যদিও আমার এই বিচি রান্না করে ভাত লাল তেমন হয়নি, তবে হচ্ছে তরকারিটা লাল হয়ে গেছিলো। খেতে কিন্তু বেশ মজা ছিল। আমি আমার মায়ের মতো করে রান্না করেছি, আর সেটা প্রতি বছরই বাসায় যেয়ে খাওয়া হয়। তবে এবার কেন জানে খাওয়া হয় নাই। আসলে পুরো ফ্যামিলি সহকারে গেলে আমার যে রাজশাহীর খাবারগুলি, আমি যে খেয়ে বড় হয়েছি, যে খাবারগুলি, সেগুলি কিন্তু সেভাবে করে খাওয়া হয় না। তো এই জন্য এবার হয়নি। তো মনে একটা আফসোস ছিল যে হচ্ছে খাওয়া হলো না। তো আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু আল্লাহ অনেক দিয়েছে। এই যে একটা না পাওয়া থেকেই কিন্তু আর একটা পাওয়া হলো। তো এই জন্যেই বলে হচ্ছে কোনো কিছু না পেলে আমরা আফসোস করি, আসলে আফসোস করা ঠিক না। তার থেকেও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, এই জন্যেই আপনি পান নাই। অবশ্যই আল্লাহ উত্তম হচ্ছে জিনিসটাই আপনার জন্য বেছে রাখে। তো হচ্ছে বাসার থেকে আমি নিজের গাছে নিজে ফলানো সবজি খেতে পারছি, এটা কিন্তু অনেক আনন্দের। আর এখান থেকে আমি কয়েকদিন আগে কিন্তু কিছু বীজ নিয়েছিলাম বীজ হিসাবে, যেটা আমি আগামীতে পুঁই শাকের জন্যে বীজগুলি ফেলবো। আর নিজের গাছের বীজ নিজে করলে ভালোই হয়। আর এই বীজটা মূলত এনেছিলাম, এই পুঁই শাকের বীজগুলি রাজশাহী থেকে এনেছিলাম, এটা কোনো কেনা বীজ না। আর আশা করি এখন যেরকম হয়েছে আগামীতেও কিন্তু ভালো হবে, কারণ আমি যেখান থেকে এনেছিলাম সেখানে কোনো সার কীটনাশক দেওয়া হয় না, শুধুমাত্র লাগিয়ে রেখেছে আর মাঝে মধ্যে পানি দেয়, এই আর কি। তো এখান থেকে আমি এনেছিলাম। তো বংশবিস্তার কিন্তু ভালোই হচ্ছে। আর আলহামদুলিল্লাহ অনেক পুঁই শাক হয়েছে অল্প একটু জায়গায়। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মগ উঠিয়ে ফেলেছি। আর আমি কি বলবো যে আজকে কিছু হারভেস্ট করব এই উদ্দেশ্য নিয়ে আসিনি, এর জন্য মূলত মগেই রেখেছি। আজকে আমি কীটনাশক স্প্রে করব এই উদ্দেশ্যে নিয়ে ছাদে এসেছিলাম। তবে দেখলাম যে পেকে আছে, যেহেতু আমি কীটনাশক স্প্রে করব, এর জন্য উঠিয়ে নিলাম। আর অবশ্যই আপনারা যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করেন, তাহলে যদি সবজি হারভেস্ট করার কিছু থাকে সেগুলি অবশ্যই হারভেস্ট করে তারপরে স্প্রে করবেন, কারণ ওটা তো বিষ। কয়েকদিন পরে আবার হারভেস্ট করলে তেমন কোনো সমস্যা নেই। তবে সাথে সাথে করলে দেখা যায় বিশ্রী গন্ধ থাকে, বিষক্রিয়া হতে পারে, তো শরীরের জন্যে ক্ষতি হতে পারে। সেটা সাথে সাথে না হলেও ধীরে ধীরে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিষ স্প্রে করার আগে আপনারা সবজি হারভেস্ট করে নিতে। আর মাশাআল্লাহ দেখেন, একদম গোড়াতে একটা মরিচ ধরেছে। এমন ছোট্ট গাছে এইভাবে মরিচ ধরা কিন্তু আমার জীবনে এটাই ফার্স্ট। এত সুন্দরভাবে গোড়াতে মরিচ ধরেছে। তবে গাছটা সারতে না এই পর্যন্ত আসতে অনেকটা সময় নিয়েছে। তো যাই হোক, ফাইনালি যে আমার গাছে ফুল এসে ফলে পরিণত হয়েছে এত ছোট গাছেই, সেটাই কিন্তু অনেক। আর এখন পর্যন্ত গাছটাতে কিন্তু তেমন রোগবালাই দেখি না, একদম পাতাগুলো অনেক সুন্দর আছে। তো ভাবলাম কেননা যদি আবার পোকা আক্রমণ করে, এই জন্যে মূলত বিষ স্প্রে করা। আর ছিমের যে
পোকাটা এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে, তার সাথে আছে লাল মাকড় যেটা, সেটাও কিন্তু প্রচুর হয়েছে। এই জন্যে মূলত হচ্ছে স্প্রে করা, আর তার সাথে মরিচ গাছগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর কয়েকদিন আগে তো আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা শসা গাছ লাগিয়েছি, তো ওই শসা গাছটাতেও দিব, কারণ হচ্ছে শসা গাছেও যদি রোগাক্রান্ত হয় তাহলে ওইটা সহজে ঠিক হতে চায় না, আর শুরু থেকেই যদি ভালো হয় তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। আর দেখেন আমি কিভাবে হচ্ছে কীটনাশক স্প্রে করে দিচ্ছি একদম পাতার নিচে উপরে। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও ভালো করে পাতা উল্টে উল্টে হাত ধরে নিজের হাতে উল্টে উল্টে দিয়ে দিব, যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করছি এই জন্য মূলত এভাবে ব্যাকাতেরা করে করার চেষ্টা করছি। আর এই যে দেখেন শসা গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর মতো বড় হচ্ছে, আর এটাতেও কিন্তু ওপরে নিচে আমি খুব ভালো করে স্প্রে করে দেব। আর আপনারা যদি কীটনাশক স্প্রে করতে না চান তাহলে কিন্তু সকাল বিকাল পানিও যদি স্প্রে করেন তাহলে কিছুটা পরিমাণে পোকার আক্রমণ থেকে বাঁচতে পারেন। আর তার সাথে আপনারা কিছু হচ্ছে ঘরের যেই আমরা মশলা কাটি, পেঁয়াজ, তারপরে আদা রসুনের যে খোসাটা, এগুলি ভিজিয়ে রেখে ওই পানিটা যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আরও ভালো কাজে দিবে। পোকা তো আসবেই না, তার সাথে গাছের খাবারও পাবে। আর আপনারা যারা শসা গাছ লাগাতে ব্যর্থ, ভালো হয় না, তারা প্লিজ হচ্ছে শসা গাছের টবে অন্য একটা গাছ রাখেন, তাহলে যে অতিরিক্ত পানিগুলি থাকে আমরা অতিরিক্ত পানি দিয়ে ফেলি, সেই পানিটা গাছ শোষণ করে নেবে, এতে করে কিন্তু খুব ভালো হবে। আর এই ছোট ছোট দেখছেন বিনসের গাছগুলি, এটাতেও কিন্তু পোকারা ছাড় দেয় নাই, এখানে হচ্ছে লাল মাকড় আক্রমণ করেছে। এই যে দেখেন জায়গা জায়গা ছোপ ছোপ হয়ে সাদা সাদা হয়ে আছে, পাতা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে। আসলে পাতা নিচের দিকে, উপরে কিন্তু কিচ্ছু নেই, পাতার নিচের দিকে লাল মাকড় আক্রমণ করেছে। আমরা অনেকেই হয়তো বা ভাবি আমার গাছ তো সুস্থ আছে, কোনো পোকামাকড় নেই, আসলে না, নীরবে আপনার হচ্ছে গাছগুলি ক্ষতি করে ফেলে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আবারও হচ্ছে আমি দ্বিতীয় দফায় ছাদে এসেছি। তো হচ্ছে কেন এসেছি আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। যেহেতু সন্ধ্যাবেলা একটু হচ্ছে লাইটটা কম, আমি এসেছি পরাগায়ন করতে লাউয়ের। অনেকেই বলেন লাউয়ের পরাগায়ন কখন করব। গতকাল মানে এই ভিডিওটা করার আগের দিন হচ্ছে পাশের বাসার এক ভাবি, তিনি হিজাব পরিহিত ছিলেন, আমি চিনতে পারিনি, আমাকে রাস্তায় ধরে বলে, ভাবি লাউ কেন টিকছে না বলেন তো। তা আমি তো হচ্ছে তাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, আর ওভাবে তার সাথে কানেকশনও নাই। এভাবে হঠাৎ এভাবে বলায় আমি একটু আশ্চর্য হয়েছি। উনি আবার কিভাবে জানলো যে আমি ছাদ গাছ করি, আর মানে লাউ কীভাবে ধরে, আমার গাছে লাউ ধরে, এ আর কি, সব মিলিয়ে। তো হচ্ছে উনি জিজ্ঞাসা করলাম ওনাকে কখন পরাগায়ন করেন, তো উনি বললো যে সকালবেলাতে করে, খুব সকালেই করে। তো ওনাকে আমি বললাম যে ভাবি আপনার কাছে তো দেখি হয়তো বা কখনো কখনো ছোট ছোট, খুব ছোট ছোট, যেমন পেয়ারা কিংবা হচ্ছে বেগুনিয়া লম্বাটে ছোট বেগুনের সাইজে যেগুলি থাকে এই ধরনের হয়, তারপরে নষ্ট হয়ে যায়। তো ওনাকে বললাম এখন যেহেতু শীতকাল, চেষ্টা করবেন মাগরিবের আজানের আগে কিংবা তারপরে পরাগায়ন করা, তাহলে কিন্তু পরাগায়নটা ঠিকঠাক মতো হবে। আর যদি আপনি দেরিতে করেন তাহলে রেণুকুন্ত নষ্ট হয়ে যাবে। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু হচ্ছে আমি পরাগায়নটা শেষ করে নিলাম, আর কখন পরাগায়ন করতে হয় সেটাও বলে দিলাম। আর কিভাবে পরাগায়ন করছি দেখেন, আলতো হাতে জাস্ট আমি ছুঁয়ে দিচ্ছি, এভাবে করলেই কিন্তু হয়ে যায়। আর রেণুগুলি কিন্তু বোঝা যাচ্ছে যে আমি পরাগায়ন করেছি। আশা করি এই লাউটা 100তে 100 হবে। আর আমার ছাদ বাগানে তেমন মাছি পোকার আক্রমণ নেই, বর্ষার সময় একটু বেশি হয়, এই সময়টা নেই। তো এই যে আশেপাশে দেখছেন অনেক ডালপালা বেরিয়েছে, এই যে লাউ, এর আগেও আমি লাউ ছিঁড়ে ফেললাম, যেহেতু আমার এটা পরাগায়ন করে দিয়েছি হাতে পরাগায়ন, এই জন্য ওটা হবে আল্লাহ যদি চায়। তো বাকিগুলি এখন আমি ছিঁড়ে ফেলবো, আরও কিছু অনেক আছে, তবে এর আশেপাশে যেগুলি আছে এখন আপাতত সেগুলিই ছিঁড়বো। তারপরে এই লাউটা যখন বাড়তে শুরু করবে বাকিগুলি কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। শুধু যে এগুলি তা না, এই বড় বড় পাতা দেখছেন এগুলোও কিন্তু আমি ছিঁড়ে ফেলবো, কারণ এগুলি অকাজে হয়ে যাচ্ছে। এগুলি এখন ক্লোরোফিল তৈরি করতে পারবে না, আর ক্লোরোফিল না থাকলে গাছ কিন্তু খাবারও শোষণ করতে পারবে না। তো আস্তে আস্তে